প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই হয়তো সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। কার্যত ঐতিহাসিক বললেও ভুল হয় না। আপনারা যখন ছাত্রাবস্থায় ছিলেন সকলেই বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অল্প বিস্তর সকলেই অবহিত রয়েছেন, এবং সেই নালন্দা বিশ্ববিদ্যালয় কিভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তার গল্প আপনাদের সামনে আজকে বলবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17টি পড়শি দেশের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন। মোট 1700 কোটি টাকা খরচ করে এই ক্যাম্পাস তৈরি করা হয়েছে। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। কেন ঐতিহাসিক সিদ্ধান্ত আপনারা জানেন? যে নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময়কার গোটা বিশ্বের মধ্যে সব থেকে সুনাম অর্জন করেছিলেন, কিন্তু তুর্কি সম্রাট বখতিয়ার খিলজি সেই নালন্দা ক্যাম্পাসকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আজকে তার আপনাদের গল্প করব, এবং বৃত্তটা কার্যত সম্পূর্ণ করলেন ভারতের প্রধানমন্ত্রী। গতকাল সেই ভস্মীভূত হয়ে যাওয়া প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়কে আরও একবার নতুন একটি বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী। নিশ্চিতভাবে ইতিহাসের একটি অন্য অধ্যায় রচিত হলো। আজকের পর্বে আপনাদের সেই বিভিন্ন তথ্য তুলে ধরবো, কি করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হয়েছিল, যা শুনে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমরা সকলেই ইতিহাসের পাতায় কম বেশি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনেছিলাম, এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময়কার গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হয়েছিল। বিহারে অবস্থিত এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে তুর্কি সম্রাট বখতিয়ার খিলজি একেবারেই আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছিলেন। গুপ্ত সম্রাটরা এই বিশ্ববিদ্যালয়ের স্থাপন করেছিলেন প্রায় 450 বঙ্গাব্দে, এবং এটাই ছিল পৃথিবীর মধ্যে সবথেকে বড় আবাসিক বিশ্ববিদ্যালয়। অর্থাৎ নালন্দাতে তৎকালীন ছাত্রছাত্রীরা ওই বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করার সুযোগ পেতেন, এবং সেই সময়কার মধ্যে এটাই ছিল সবথেকে বড় আবাসিক বিশ্ববিদ্যালয়। 10,000 পড়ুয়ারা সেখানে থেকে পড়ার সুযোগ পেতেন, এবং 1,500 শিক্ষকরা সেখানে পড়াতেন। মূলত বৌদ্ধিস্ট এবং হিন্দুরা সেইখানে কিন্তু পড়াশোনা করতেন। এবং সব থেকে আশ্চর্য বা ঐতিহাসিক ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন লাইব্রেরি। সেখানে প্রায় 90 লক্ষ বই ছিল। ভাবুন একবার, ঐতিহাসিক যুগে তৈরি হওয়া নালন্দা বিশ্ববিদ্যালয় তদানীন্তনকালে লাইব্রেরি গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড়, এবং 90 লক্ষ প্রাচীন বই সেখানে ছিল। প্রত্যেকটি বই হাতে লিখিত বই ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেই সমস্ত বহুমূল্য বইগুলোকে সংগ্রহ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছিল, যাতে সেখানকার আবাসিক পড়ুয়ারা সেই বই পড়ে জ্ঞানে সমৃদ্ধি লাভ করতে পারে। এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা সমৃদ্ধি এবং ঐতিহ্যের কথা চীনা পরিব্রাজকের তথ্য থেকেও ইতিহাসে প্রমাণ মেলে। আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যখন গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছিল, তাও আবার পশ্চিমবঙ্গ এবং বিহারের উপর কার্যত ভর করে। তার কারণ আপনারা জানেন, বিহারেই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। তখনই হয় তুর্কি হামলা। যখনই ভারত ইতিহাসে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, তখনই মুঘল সাম্রাজ্য কিংবা তুর্কির সাম্রাজ্য বহিরাগত একের পর এক দস্যু ভারতবর্ষকে একেবারেই খান খান করে দিয়েছিল। তুর্কি সম্রাট বখতিয়ার খিলজি তার পাখির চোখ ছিল নালন্দা ইউনিভার্সিটি এবং পশ্চিমবঙ্গ, এবং অতর্কিতেই তিনি পশ্চিমবঙ্গের নদিয়া এবং বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করেন। এবং তিনি যে নৃশংসতার পরিচয় দেখিয়েছিলেন তা শুনে আজও আপনারা হয়তো লজ্জাবোধ করবেন। বখতিয়ার খিলজি তার সৈন্য সামন্ত মিলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সমস্ত শিক্ষকদের প্রথমে একেবারে নির্বিচারে হত্যা করতে শুরু করে। সেখানকার যারা আবাসিক পড়ুয়ারা ছিল সকলকেই নির্বিচারে হত্যা করে। বিশেষ করে হত্যা করার পদ্ধতি ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রেই গলা কেটে দেওয়া হতো, এবং তারপরে
ঐতিহ্যশালী নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, যেখানে প্রায় 90 লক্ষ প্রাচীন বই ছিল, সেই লাইব্রেরি সমেত গোটা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয় বখতিয়ার খিলজি এবং তার সৈন্য সামন্তরা। এবং শোনা যায় যে লাইব্রেরিতে নাকি এতই বই ছিল, সংখ্যাটা 90 লাখের কাছাকাছি, যে সেই আগুন নাকি 3 মাস ধরে জ্বলেছিল। গোটা নালন্দা বিশ্ববিদ্যালয় ভস্মীভূত হতে সময় লেগেছিল 3 মাস। এবং সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? যে বখতিয়ার খিলজি এই ধরনের মারাত্মক ঘৃণিত কাজ করেছিলেন, বিশেষ করে বৌদ্ধিস্ট এবং হিন্দুদের ওপর মারাত্মক আক্রমণ চালিয়েছিলেন, সেই বখতিয়ার খিলজির নামে এখনো রেল স্টেশন রয়ে গিয়েছে। স্টেশনটি বিহারে অবস্থিত, যার নাম বখতিয়ারপুর রেল স্টেশন। আর এটাই হচ্ছে সব থেকে মজার বিষয়, যে মানুষটি ভারতবর্ষের এত বড় ক্ষতি করলো, সেই মানুষটার নামে আবার রেল স্টেশন স্থাপন করা হয়েছিল। আসুন আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখায়। যারা হয়তো বিশ্বাস করছেন না, আপনারা বক্তব্যটা শুনুন এবং শুনলে অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষে কিছু শ্রেণীর মানুষ তখনও ছিলেন আর এখনো রয়েছেন, যারা ভারতবর্ষকে পিছনে টেনে নিয়ে যাওয়ার কাজটা ক্রমাগত করে যাচ্ছেন। শুনুন একটা ছোট্ট ভিডিও, আপনাদের চোখ খুলে যাবে। Nalanda University, one of the oldest universities in India, started way back in the 6th century and continued all the way until 13th century and was running successfully for 700 years. People from all across the world studied there, and to get into the university, people had to pass a really tough entrance exam. When a Chinese traveler, Hyun-sung, visited Nalanda, he was amazed by the vast collection of the books in the library. Especially he was impressed by the gatekeeper of the library because he had extensive knowledge in many subjects more than Hyun-sung himself. And in 13th century, that great university was completely destroyed by an invader, Bkhtiar Khilji, and it's been said that the library of Nalanda was so big that it was continuously burning for 6 months. And you know what's the most unfortunate part? A place nearby Nalanda University, Bkhtiarpur, was named after that cruel invader, Bkhtiar Khilji, and it's still not been changed. Welcome to India. কি শুনলেন? এত অত্যাচারের পরেও বিহারের একটি স্টেশনের আজও নাম বখতিয়ারপুর স্টেশন। বখতিয়ার খিলজির নাম অনুসারে সেই স্টেশনের নাম আজও রয়ে গিয়েছে। এবং যদি মোদী সরকার এই নাম পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন বিরোধী দলের এক অংশ একেবারে রেড়ে করে উঠবে যে সমস্ত নাম নাকি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। অথচ আপনারা যদি ইতিহাসটা জানেন, তাহলে নিশ্চিতভাবে এই মুহূর্তেই হয়তো আপনারা আবেদন করবেন যে কাল থেকেই ওই স্টেশনের নাম চেঞ্জ করা হোক। যাই হোক, আপনাদের দেখাতে চাইবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু বক্তব্য নালন্দা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করে তিনি কি বলেছিলেন, সেই ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে রাখতে চাইবো। দেখুন সে ভিডিও। मुझे विश्वास है आने वाले समय में नालंदा यूनिवर्सिटी फिर एक बार हमारे कल्चरल एक्सचेंज का प्रमुख सेंटर बनेगी, जहां भारत और साउथ ईस्ट एशियन देशों के आर्ट वर्क के डॉक्यूमेंटेशन का काफी काम हो रहा है। यहां कॉमन आर्काइवल रिसोर्सेज सेंटर की स्थापना भी की गई है। नालंदा यूनिवर्सिटी आसियान इंडिया यूनिवर्सिटी नेटवर्क बनाने की दिशा में भी काम कर रही है। इतने कम समय में ही कई लीडिंग ग्लोबल इंस्टीट्यूशंस यहां एक साथ आए हैं। एक ऐसे समय में जब 21वीं सदी को एशिया की सदी कहा जा रहा है, हमारे ये साझा प्रयास हमारी साझी प्रगति को नई ऊर्जा देंगे। দেখলেন বন্ধুরা, তবে যেটুকু ইতিহাস পড়লে জানা যায়, এই বখতিয়ার খিলজি তিনি যে একেবারেই নির্বাধায় বিহার বা বাংলাতে চলে এসেছিলেন এমনটা নয়। তখনকার দিনেও কিছু কিছু দেশদ্রোহী মানুষ ছিলেন, যারা কিছু ইনফরমেশন দিয়ে, যারা দেশের সঙ্গে গদ্দারি করে বখতিয়ার খিলজির সাপোর্ট নিয়ে কিছু সমর্থন জুগিয়েছিলেন যে এই সমস্ত দাঙ্গাবাজ দুষ্কৃতকারীদের যেন উদ্দেশ্য সফল হয়।
এবং সেই সমস্ত গদ্দাররা যে শুধুমাত্রই ইতিহাসের পাতায় বিলীন হয়ে গিয়েছেন, মীর জাফর যে শুধুমাত্রই ইতিহাসের পাতায় ছিল, যারা ভাবেন তারা সম্পূর্ণ ভুল করেন। তার কারণ আপনাদের অজিত ডোভালের একটি বক্তব্য শুনিয়েছিলাম, সিম্পল অ্যাজ এবিসির রেগুলার দর্শকরা শুনেছেন, যে তিনি বলছেন যে ভারতের শত্রু কোনোদিনই বিদেশ বা শখুন দল, পাঠান, মুঘল কিংবা ইংরেজ, এরা কোনোদিনই ভারতের শত্রু ছিল না। ভারতের যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে ভারতের মধ্যে এক অংশের মানুষ যারা ক্রমাগত ভারতে থাকে বটে, কিন্তু ভারতের সঙ্গেই শত্রুতা করে যায় এবং তাদের সঙ্গেই লড়াই করাটা সব থেকে কঠিন। সেই বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম। এবং এই তুর্কি সাম্রাজ্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের পতনেও কিন্তু এই ধরনের অন্তর্ঘাতের কিছু তথ্য ইতিহাসের পাতায় লেখা রয়েছে। তাছাড়াও আপনাদের বর্তমানের পাতার যদি কিছু তথ্য দিয়ে আপনারা ভাবতে পারবেন যে এই ঘটনা আজও ঘটে, মীর জাফররা যে আজও আমাদের দেশে রয়ে গিয়েছে। একেবারে পর্বের শেষে এসে তার পরিচয় আপনাদের হাতে তুলে দিচ্ছি। দেখুন একটা সংবাদ, জঙ্গিদের খাবার এবং আশ্রয় দেন, চিনিয়েও দেন পূর্ণার্থী বাসকে, জম্মু হামলায় ধৃত যুবক। আপনারা জানেন সপ্তাহ দুয়েক আগে পাকিস্তানের কিছু জঙ্গি জম্মু কাশ্মীরে এসে ঢুকে একটা পূর্ণার্থীদের বাসে নির্বিচারে গুলি চালায়। সেই বাসটি খাদে পড়ে এবং জঙ্গিদের গুলিতে দুই ক্ষেত্রে মোট 10 জন পূর্ণার্থীর, নিরীহ পূর্ণার্থীর মৃত্যু হয়েছিল। এবং যে খবর আপনাদের দেখালাম, বড় সাফল্য পেয়েছে সেনাবাহিনীরা। তারা জানতে পেরেছে এবং তারা ধরতেও পেরেছে যে এই ভারতবর্ষে বসবাস করা জম্মুর এক যুবক, যার বয়স বছর 45, তিনি ওই জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন। এবং শুধু আশ্রয় নয়, তাদেরকে খাবারও দিয়েছিলেন এবং ওই পূর্ণার্থীদের বাসটাকে চিনিয়ে দিয়েছিলেন। কোন বাসে গুলি করবে জঙ্গিরা সেই বাসকে চিনিয়ে দিয়েছিলেন কে? না ভারতবর্ষ বা আমাদেরই এক সহনাগরিক। সেই কারণেই আপনাদের বললাম, যদি ভাবেন যে মীর জাফররা এখন শুধুমাত্র ইতিহাসের পাতায়, তাহলে ভুল করবেন। ভারতবর্ষে মীর জাফরদের অস্তিত্ব অতীতেও ছিল, আজও প্রকটভাবে বর্তমান, এবং যত দিন যাচ্ছে এই মীর জাফরদের সংখ্যা ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদের বিরুদ্ধে পদক্ষেপ করতে না পারলে তাহলে আরও একটা নালন্দা কিংবা 1757 সালে পলাশির যুদ্ধের মতো আরও একটা যুদ্ধের মধ্যে দিয়ে ভারতবর্ষের পরাজয় কিন্তু হতে সময় লাগবে না, যদি না এই সমস্ত ভারতে থেকে ভারতীয় মির্জাফরদের চিহ্নিত করে যদি আইসোলেট করা না যায়। তাহলে আরও একবার কিন্তু অতীতেও যেমন ভারতের পরাজয় হয়েছিল, ঠিক সেই মতো আবারও ভারতের পরাজয় হতে পারে। শুধু আটকে দিতে পারি আমি আপনি, যারা নিরপেক্ষ হিসাবে, ভারতবাসী হিসাবে এই দেশে থাকি, এই দেশের নুন খেয়েছি আর এই দেশের গুণ গাইতে দ্বিধাবোধ করি না। আমরা নিশ্চিতভাবে এই ভারতকে রক্ষা করতে পারি আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক ঘটনা এবং দুষ্কৃতকারীদের যে ঘটনা, তার নতুন অধ্যায় রচিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই ভাবুন কত বড় হিস্টোরিক একটা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হলো ভারতবর্ষের বুকে, আরও একটা নতুন বিশ্ববিদ্যালয়। অসাধারণ গর্বের এই মুহূর্তে আপনারাও সাক্ষী থাকুন এবং নিশ্চিতভাবে হয়তো আপনাদেরই সন্তান সন্ততিরা একদিন ওই বিশ্ববিদ্যালয় থেকে পড়ার সৌভাগ্য লাভ করবে। কি বলছেন আপনারা? আপনাদের মন্তব্য অবশ্যই আজকের পর্বে লিখে জানাবেন। যে কোনো ধরনের আপনাদের মতামত খোলাখুলিভাবে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। 400 जी को जो बाद में बिहार का पहला मुस्लिम शासक भी बना। बख्तियार खिलजी ने अनेकों धर्माचार्यों और बौद्ध भिक्षुओं को मार डाला और नालंदा विश्वविद्यालय को खंडहर बना दिया। लाइब्रेरी में करीबन 90 लाख किताबें और पांडुलिपियां थीं, जिनमें आग लगा दी गई थी। आग लगने के बाद किताबें 3 महीने तक चलती रही थी। भारतीय सभ्यता को खत्म करने के लिए आक्रमणकारियों ने कई बार प्रयास किए, लेकिन हमारी सभ्यता और संस्कृति को वो खत्म नहीं कर सके। और आज भारत की धरोहरों को संजोने के लिए प्रतिबद्ध प्रधानमंत्री नरेंद्र मोदी के अथक प्रयासों से नालंदा विश्वविद्यालय का पुनरुत्थान किया गया है। राजगीर में
व्यवहारगिरी की तलहटी के 455 एकड़ में 1749 करोड़ की लागत से तैयार विश्वविद्यालय का एक कैंपस विश्व का सबसे बड़ा नेट जीरो कार्बन कैंपस है। पंचामृत सूत्र के आधार पर निर्मित नालंदा विश्वविद्यालय ने 800 साल बाद फिर से इतिहास रच दिया है।